নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির ৩৬তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। স্তব্ধ হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সামান্য একটু ঢোক গেল নাবিলা হক। সহসা মুখে শব্দ জুটল না। মনে হচ্ছে দিনে দুপুরে অকাল স্বপ্ন দেখছে, যা এতটুকু সত্য বা বাস্তব নয়। অকল্পনীয় ভাবনায় থরথর চিন্তাগুলো যেন টাস টাস তুড়ির মতোই উড়িয়ে দিয়ে সোজা সাপটা এমন প্রস্তাব রেখেছে সাইদ। নির্ভীক মুখটা আরো ২ কাঠি প্রস্তর চিত্ত বানিয়ে ফিহার দিকে শেষবারের মতো জিজ্ঞাসা করে উঠল, ইনস্টিংক্ট সাড়া না দিলে অ্যাভয়েড করতে পারেন, আপনাকে জোর করা হচ্ছে না। শুধু আখরিবারের মতো জিজ্ঞেস করব, আপনি কি আমার কাছে ঘুমাবেন নাকি না? দীঘল কালো চোখ জুড়ে রাজ্যের বিভ্রান্তি এসে ভর করল ফিহার। সত্যি ও ভাবেনি প্রথম রাতেই এতখানি সহজবোধ আচরণ পাবে তার কাছ থেকে। স্কুল থেকে কলেজে ওঠার পর বান্ধবী ও সিনিয়র সহপাঠী আপুদের অদ্ভুত অদ্ভুত কিছু আড্ডা আলোচনায় যে সকল অজানা বিষয়বস্তু সম্বন্ধে একটু একটু দোকানে শুনেছিল, সেরকম কোনো ভয়াবহ জটিল দৃশ্যপট এখনো তার ঠাট আদর্শপূর্ণ ব্যক্তিত্বের মাঝে প্রকটরূপে ধরা পড়েনি। ওর এখনো মনে আছে, কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পড়া স্নাতক ২য় বর্ষের এক আপু বাথরুমের এক কোণে দাঁড়িয়ে রসালো ফোন আলাপের এক পর্যায়ে ও প্রান্তের পুরুষটি কিরকম অসংলগ্ন কথাবার্তা উচ্চারণ করছিল। ঝিঝি করে ওঠা মাথাটা তৎক্ষণাৎ নিচু করে চট করে তার ব্যাপক কাছাকাছি চলে যায় ও। দুহাত বাড়িয়ে পলক ঝাপটাতেই কালো টি শার্টে আব্রু মেদহীন পুরুষটু শক্ত বুকটার মাঝে ঝাঁপিয়ে পড়ে ফিহা। দেহের তাপে তাপ মিলিয়ে, স্পর্শের কাছে স্পর্শ জড়িয়ে, মুঠোর মাঝে কালো টি শার্টের কাপড়টুকু মুচড়ে ধরে গভীর দমে টেনে নেয় সাইদের নিবিড় একান্ত শান্ত সম্মোহন করা বুকের উষ্ণতাটুকু। সাইদ স্কিল্ড ইনস্টিংক্ট দ্বারা অনুমান করতে পারে ওর মনে বিস্ফোরণ ঘটানো কোনো এক বৈরী ঘটনার রোমন্থন। সে পেশল বাহু দুটো দৃঢ়বদ্ধভাবে করে কোমল মাথার ঠোঁট স্পর্শ করে আদর করে, পেলব নরম গালটা ছুঁয়ে ছুঁয়ে শুধল। কি হয়েছে? ওরকম করে ঝাঁপিয়ে পড়ার মতো সেন্সিটিভ কিছু তো আপনার সাথে ঘটেনি। সমস্যাটা কোন জায়গায়? কিছু কি বলতে যেও লুকাচ্ছেন? চাপাকলির মতো নরম আঙুলগুলো সুঠাম বুকের টি শার্ট খামচানো কাপড়টুকু ঢিলে করে একটু, তবু মুঠো আলগা করল না। মুখে তুলে তুলে ঘুম ঘুম চোখের দৃষ্টিটুকু সাইদের অন্তর্ভেদী ধারালো চোখে স্থির করে বলল, থ্যাংক ইউ। আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি হলে এতক্ষণে কিরকম একটা জটিল ব্যাপার হতো, সেটা ভেবেই মাথাটা ঝিমঝিম করে উঠছে। এত থ্যাংক ইউর আমি কিছু দেখছি না। নিজেও প্রবাবলি ব্যালকনি এরিয়ায় কিছুটা ইররিলেভেন্ট আচরণ দেখিয়েছি, ব্যাপারটা ঠিক হয়নি। মাথায় স্ট্রিক্টলি নোটেড রাখা উচিত ছিল আপনি এখনো ফিট নন। যেটা এখন চিন্তা করে ভয় পেলেন আর যাকে এখন খুশি মনে থ্যাংক ইউ দিচ্ছেন, এই দুটো ব্যক্তির মাঝে তফাৎ নেই, সমান দোষী। মুখের উপর এভাবে নিজের দোষ স্বীকারের অবস্থাটুকু দেখে কেন জানি ফিহার হাসি পাচ্ছে। রুক্ষ রুক্ষ মুখে যেভাবে কথাগুলো উচ্চারণ করেছে, তাতে ওই অনার্স পড়ুয়া আপুর সুশীলভাষী বয়ফ্রেন্ড বোধহয় প্রেমের ডিগ্রি থেকে রুচি হারাবে। নাক মুখ কুচকে বলবে, ভাই, বিয়ের পরও আপনি বউকে চুমু খেতে দোষ খুঁজে পাচ্ছেন, সেখানে আমি প্রেমিকার সাথে রুম ডেট করেও দোষ খুঁজে পাচ্ছি না। আপনি ভাই আউলিয়া লেভেলের মানুষ। এমন অদ্ভুত অলিক দৃশ্যপটটা মনে মনে চিন্তা করতেই ফিহার চোখ সয়ানো অন্ধকারে মৃদু হাসি ছেড়ে বলল, এখন তো চিন্তা হচ্ছে আপনি আমার কলেজের সার্কেলের সাথে কি করে মিশবেন। ওরা হয়তো আপনাকে দেখে ভয়েই 1 মাইল দূরে গিয়ে পালাবে। স্বাভাবিক হন। কিছু জিনিস রুলস রেগুলেশনের আওতায় যুক্ত করে জীবনটাকে জটিল বানাবেন না। শুভরাত্রি। হৃদয় প্রফুল্ল করার সুন্দর হাসিটি উপহার দিয়ে আবারও নিজের বরাদ্দকৃত জায়গাটুকুতে মুখ গুজল। অনুভব করল পিঠের উপর থেকে ঝুরঝুরে রেশম চুলগুলো বাপাশে সরিয়ে চেইনের উন্মুক্ত জায়গাটুকুতে হাত রেখেছে সে। ঠান্ডা ঠান্ডা কোনো আর্দ্র মলম আঙুলের ডগায় মাখিয়ে শুশ্রূষা করছে পরম যত্ন ছুঁয়ে। নিস্তব্ধ ঘোর অন্ধকার রুম।
জানালায় পর্দা টাঙিয়ে বারান্দার দরজাটুকু স্রেফ আধখোলা রাখা। লাভ হয়নি। চাঁদের উজ্জ্বল মুখে কালো কুচকুচে মেঘের ঘোমটা পড়ায় রূপলি আলোর পরিমাণ অনেক কম। বুকের ওপর ছুঁয়ে যাওয়া প্রতিটি তপ্ত নিঃশ্বাসের হলকা জানান দিচ্ছে পরমাপ্রিয় স্ত্রীর প্রসন্ন বিভোর ঘুম। নিশ্চিন্তের মাঝে সঙ্গিনীর নির্ভার সাহচর্যে সাইদও ক্লান্তির বিভ্রমে বুঁদ হয়ে আসে। কখন যে মনের আকাশ থেকে কিভাবে কিরকম অদ্ভুত উপায়ে সবটুকু দ্বিধা ধূসরিত মেঘ দুজনের মানসকোণ থেকে কেটে যায়, মুছে যায়, তা আর জানা সম্ভব হলো না। রাতের প্রথম প্রহরের পথ ধরে ঘনিয়ে আসে মধ্যরাতের আয়োজন। নিশিরাতের ভয়ার্ত নীরবতা চারপাশে। জাগতিক কিছু কুডাক, ঝিঝি ডাক, অদ্ভুত কিছু ডাকের মধ্য দিয়ে হাজির হয় শেষ রাতের ফজর আজান। সমস্ত শহর ঘোর নিদ্রায় অসাড় হয়ে থাকলেও দীর্ঘদিনের কঠোর অভ্যাসের দরুন আপনা থেকেই ঘুমটা ভেঙে যায়। এখনো টুটে গেছে গভীর ঘুমের সুতো। দেয়ালে সাঁটানো রেডিয়াম ধাতুর আলো জ্বলজ্বল করা ঘড়িতে স্পষ্ট দেখাচ্ছে ভোর 4:15। গা ঝাড়া দেওয়া, বুক ফোনানো গভীর দম নিতেই হঠাৎ বুকের ওপরে ঘুমোনো ঘুমন্ত প্রাণটার দিকে নজর পড়ল। ছোট্ট শিশুর মতো হাতের মুঠোয় বন্দি করে রেখেছে টি শার্টের কাপড়টুকু, যেন এখনই ওকে ঘুমাবস্থায় ফেলে চলে যাবে সাইদ। ঠিক এমনটাই ছোট্টবেলায় মায়ের বুকে মুখ লুকোনো অবস্থায় ছোট্ট ছোট্ট মুঠিতে আঁচল খামচে রাখত সে সময় শৈশবতুল্য মন ভাবত মুঠোর ভেতরে মায়ের আঁচল খামচে ধরলে মা আর একা ফেলে চলে যেতে পারবে না, পাশে থাকবে, সঙ্গে ঘুমোবে। এভাবেই বুকের মধ্যে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিবে। অথচ নিষ্ঠুর সত্যি এটাই যে মিলিটারি ফ্যামিলি সিনড্রোমের দরুন বেশি দিন সেই সময়গুলো অনুভব করার সৌভাগ্য জুটেনি। সাইদ ওর ছোট্ট মুঠোর উপরে পরম প্রশ্রয়ী হাতটা রেখে আস্তে আস্তে ডাকতে লাগলো, নাবিলা, উঠুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? চোখ খুলুন এখনই। উঠতে বলেছি আপনাকে। উঠুন ফাস্ট। প্রগাঢ় ঘুমে আচ্ছন্ন ফিহা মৃদু ঝাঁকুনি, অবিরাম ডাকাডাকি শুনে চোখ মেলে চাইল। আধো আধো চাহনিতে চারপাশের অবস্থা দেখে বিরক্ত হলো কিছুটা। মাথা উঁচু করে চরম অপ্রসন্ন হয়ে বলল, এখন কয়টা বাজে? সকাল হয়েছে? এখনো তো বাইরে ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছি। জি, ঠিকই দেখেছেন। এখন উঠে যান। এই 4টার সময় উঠবো কেন? কাছা ঘুম ভেঙে। না, আমি ঘুমাবো, আপনি যান, আমি উঠবো না। আবারও ঘুমের ছোবলে চোখ বন্ধ করে নিলে সাইদের বজ্র আটনির ধাক্কায় কাদো কাদো ভঙ্গিতে চোখ মেলে চাইল ফিহা। অসহায় ভঙ্গিতে নিভু নিভু চোখে বলল, কি চান আবার? আপনাকেই চাচ্ছি। ঘুম ছেড়ে উঠে পড়ুন, বাইরে যাব। জনাব, বাইরে কঠিন অন্ধকার। এখনো এই অন্ধকারে কাকপক্ষীও জেগে ওঠেনি। আমি সেখানে মানুষ, ঘুমোতে দিন না। আমি কি ঘুম ভাঙাতে কিছু সাহায্য করব নাবিলা? যদি করি, ঘুম আর ঘোর দুটোই মনে করুন হাওয়া হয়ে যাবে। উঠে যান, এখনো সময় আছে বলছি। দেরি করলে পস্তাতে পস্তাতে ঘুম থেকে উঠবেন। ঠান্ডা হুমকি শুনে চোখ ভরা ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নাবিলা হক। কি মহা মুসিবতেও পড়ল। এই 4:15 সময় কোন পাপের শাস্তি দিতে উঠানো হচ্ছে? এ তো নিষ্ঠুর, তো নিজের মাও হয় না। এই সময় কি কোনো মানুষ উঠে? একটা কাকও তো কাকা করার জন্য উঠেনি। চোখ কচলাতে কচলাতে মুখ ভার করা অবস্থা নিয়ে সাইদের সাহায্যে প্রাতকালীন কাজটুকু সমাপন করল। 2 মিনিট বিছানাতেও বসে রইল। কেন বসে রইল তা অবশ্য সে সময় বোঝা যায়নি। শীতালু স্পর্শের কাছে দুহাত বুকের কাছে আড়াআড়ি বেঁধে মৃদু কাঁপনে ঠকঠক করে কাঁপতে লাগলো। দাঁত কিরমির করা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে প্রশ্ন, আপনি আমাকে ঘুম থেকে জাগিয়ে উঠে ওখানে কি করছেন? বারান্দার দরজাটা বন্ধ করে দিন প্লিজ, প্রচুর ঠান্ডা বাতাস ঢুকছে। কোনো সাড়া শব্দ এলো না বারান্দার ওখান থেকে। সাইদ যে কিছু একটা যত্ন সহকারে করছে সেটা কান সজাগ রাখলে শোনা যায়। ঠিক গুনে গুনে মিনিট 5 পর সাইদ বারান্দা থেকে রুমে ঢুকলে ফিহাকে তুলে নেয় বুকে।
পায়ে পায়ে বারান্দায় এসে ঠিক বাঁদিকে কয়েক পা এগুতেই নরম কার্পেটে মোড়া জায়গাটুকুতে নামিয়ে দিল ওকে। ঠান্ডা ফ্লোরে সদ্য বিছানো আরামদায়ক কার্পেটের ওপর সাদা পশমে নরম কম্বল, কম্বলের ওখানে ছোট একটা কুশনও রেখে দেওয়া। সাইড দেয়ালে পিঠ থেকে সাবধানে ওর পাটা কুশনে বসিয়ে আপন কোলের মাঝে জড়িয়ে নেয় ফিহাকে। চারিদিক থেকে কম্বল মুড়ে চেপে ধরে নিজের সুদেহে বুকটার উপর। গভীর ওম, গভীর উষ্ণতা, গভীরভাবে জড়িয়ে নেওয়া পরশ। নিঃশ্বাসে মাদকতার উচ্ছ্বাস টের পায় ফিহা। বুকে অনুরোরণ তুলে দেওয়া হৃৎপিণ্ডের ধুকধুকে শব্দ আরক্ত করে দেয় কান দুটো, চোখের চাহনি। কালো চাদর ছিঁড়ে বেরিয়ে আসছে ভোরের ফর্সা আলো। পূব আকাশে উকি দিয়ে হাজির হয় পৃথিবীর সৌরপিণ্ড। কি ভয়ঙ্কর সেই অপরূপ সৌন্দর্য, কি বিচিত্র সেই সূর্য ওঠার দৃশ্যপট। সাইদ ওর মুখটা পিছু ঘুরিয়ে পূর্ব দিকের সবচেয়ে সুন্দর নীরব দৃশ্যটুকুতে নিবিষ্ট করে বলল, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এভাবেই একদিন আপনার সঙ্গে ভোর হওয়া দেখব, সূর্যোদয়ের দৃশ্যটুকু আপনার সাথে উপভোগ করব। একটা সূর্য কিভাবে নতুন দিনের জানান দিতে হাজির হয়েছে দেখুন। আপনিও আমার জীবনে এই সূর্যের মতো সুন্দর, লাগাম ছাড়া, বর্ণনাহীন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। শান্ত সম্মোহন সমুদ্রের মতো বড় গভীর তার কথা বলার ভঙ্গি, তার ব্যবহার করা প্রতিটি বাক্যের শব্দ বিশেষণ। লাগাম ছাড়া সুন্দর। কারো সৌন্দর্যের ব্যাখ্যা, সরল প্রশংসা বোঝাতে লাগাম ছাড়া সুন্দর কথাটা ব্যবহৃত হয়। ফিহা ভাবতে ভাবতে হেসে ফেলে। দূর আসমানে সূর্য উদয়ের রূপ মোহনীয়া দেখতে দেখতে প্রফুল্ল চিত্তে হাসি দেয়। তার চোখ, তার মুখ, তার সমস্ত সুন্দর ব্যাপারের মতো তার কথা বলার ধরনটাও যে ভোরের মতো শুদ্ধ, প্রাঞ্জল আর অপূর্ব। ইস, সাইদের বুকে ছোট্ট শরীরটুকু এলিয়ে ভোরের অপার সৌন্দর্যে নিষ্পলক হয় ফিহা। ফুরফুরে হাসিতে বলে ওঠে, এইরকম সুন্দর একটা ভোর প্রতিদিন উপভোগ করতে পারলে মন্দ হয় না। ইচ্ছে করছে শুধু তাকিয়েই থাকি, চোখ স্থির হয়ে যাক। ঋণঋণে কণ্ঠের আবেগ উচ্ছ্বসিত অনুভূতিটা বড্ড স্পর্শ করে সাইদের অন্তর্কোণে। ছুঁয়ে যাওয়া কোনো হিমেল বাতাসে মন নরম হলে বড্ড ধীরে ধীরে ঠান্ডা হাতটা রেখে দেয় ফিহার চিনের উন্মুক্ত পিঠে। হঠাৎ শীতল বরসে দুলে ওঠে বুকের মধ্যে থাকা ফিহার সমস্ত কায়া। প্রাণপণ উন্মত্ত হয় মন। আকাশ থেকে দৃষ্টি সরিয়ে বুকের মধ্যে ডানগাল ছুঁয়ে দ্রুত কম্বলে ঢেকে নেয় লাল মুখ। মুখ ফুটে বলতেও পারে না, আপনার স্পর্শ আমার চামড়া ভেদ করে ছুঁয়ে যাচ্ছে জনাব সাইদ। আপনার উপস্থিতি আমার চারপাশের অবস্থা, নিঃশ্বাসের প্রখরতা অতি ভয়ঙ্কর পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে। থামুন। সত্যি বোধহয় থেমে যাওয়া কোনো রেড সিগন্যালের মতো বিপজ্জনক হাতটা থেমে ক্ষতর অবস্থা পরখ করল। গতরাতের ফোলাভাবটুকু আর নেই, চামড়া শুকিয়ে এসেছে। শেষ পর্যন্ত চেইনটা টেনে দিতে দিতে ওর কানের কাছে মুখ নামিয়ে বলে উঠল সাইদ, ঠিক 7:30টায় রুম থেকে বের হবেন। তার আগে কেউ ডাকাডাকি করলে সেটা অন্য হিসাব। সন্ধ্যার দিকে দুনিয়ার তাবৎ ব্যস্ততা থাকলেও আমার সঙ্গে এক্স-রে দেখানোর জন্য বেরোচ্ছেন। আমার যেন গলা ফাড়িয়ে ডাকতে না হয়। মিষ্টি কিছু বানাতে বললে বানাবেন না, আমি ওসব খাই না। সব বুঝা গেল? কম্বলের হাতটা শিথিল করে নির্মল চোখ দুটি আস্তে আস্তে নিজের বাকানটার কাছে থামালো ফিহা। জলদগম্ভীর মুক্তির দিকে তাকালো নির্নিমেষ। পবিত্র ভোরের রং মাখা আলোতে তার মুখটা দেখাচ্ছে বড্ড গৌরদীপ্ত, সুপুরুষ। লক্ষ্যভেদী চোখ দুটো ছেয়ে আছে সৌরজ্জ্বল তীক্ষ্ণ চাহনি ছুড়ে। ফিহা নিজের পেছনে পৃথিবী উজ্জ্বল করা সূর্যের আলোয় সাইদের চিরগম্ভীর মুখটি দুহাতের বলয়ে টেনে নেয় কাছে। কপাল বরাবর অংশটুকু সিক্ত ওষ্ঠে চেপে দেয় বহুক্ষণ ধরে। সাইদ চোখ বুঝে নেয়া নিঃশব্দের মাঝে আজও নিরঙ্কুশ ভূমিকায় নীরব। আফসানার শত বারণেও কথা শুনেনি। ডাইনিং টেবিলে বসে বসে নিষিদ্ধ কাজটাই সবার আগে করছে ফিহা। মিষ্টি খাবারটাই বেছে নিয়েছে নিজের হাতে। সুফিয়া খানম মাছির মতো বারবার ঘুরঘুর করলেও ফিহা চোখ রাঙানো দৃষ্টি ছুড়ে বেশ বিরক্ত কণ্ঠে বলল, আপনি আমাকে শান্তি মতো কাজটা করতে দেবেন সুফি খালা?
কে খাবে না খাবে ওসব নিয়ে এখনই চিন্তা করতে হবে না। আমি তো এসব অন্য কারোর জন্য বানাচ্ছি না। বলুন তো খালু, কাজু বরফি আপনি খাবেন না বলুন, আমি আপনার অনুমতি নিয়ে এটা বানাচ্ছি না। খবরের কাগজে বুঁদ হয়ে থাকা সেনাবাহিনীর কর্নেল কর্মকর্তা সোয়াদ জাকির হঠাৎ চমকে উঠে ফিহার দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, আমি ওকে পায়েস রাখতে বলেছি, আমি পায়েস খাবো। আমার কোনো ডায়াবেটিসের সমস্যা নেই। নাবিলা মা, ঘন করে জাল দেওয়া দুধে পায়েসটা রাঁধো তো। বেয়াক্কল দৃষ্টিতে হতভম্ব সুফিয়া একবার মেজর খ্যাত কর্নেল সোয়াদের দিকে তাকান, আরেকবার প্রশ্নবিদ্ধ চোখে ফিহার চোরচোর মুখটার দিকে তাকান। মাঝখান থেকে আহাম্মক বনে যাওয়া ফিহা শ্বশুরের দোষ ঠেকে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ খালু, মানে আব্বু, থুক্কু ধুর, মানে বাবা, আপনার জন্য পায়েসই রাঁধবো, কিন্তু এটা হচ্ছে নতুন আইটেম। আপনার তো ডায়াবেটিস নেই, তাই আপনার জন্য বিশেষভাবে বানাচ্ছি। কাজু বাদাম আপনার পছন্দ না? হঠাৎ একটা পুরুষ কণ্ঠ সচকিত চিৎকারে জানান দিয়ে উঠল, পছন্দ মানে জব্বর পছন্দ। তুমি কাজু দিয়ে কি করছো? ওগুলো কিছু বানাচ্ছ নাকি? দেখে তো খুব ইন্টারেস্টিং লাগছে। নামটা বলা যাবে? খোলা সদর দরজা দিয়ে হাস্যবদনে প্রবেশ করছে ইফতেকার ফাহাদ ও লাবিব খন্দকার। তাদের পিছু পিছু গাড়ি পার্ক করে চাবির রিংটা পকেটে পুরে ঢুকছে ইয়ামিন আদিব এবং সঙ্গে আরেকটি স্বল্প অদেখা যুবা পুরুষ। সকলের পরনে সাদাসিধে শার্ট প্যান্ট, তবু তাদের পোশাক আশাক বলে দিচ্ছে আচারনিষ্ঠ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের সুন্দর ছাপ। লাবি ভ্রু নাচাতে নাচাতে ফিহার পাশে এসে জগ থেকে এক গ্লাস ঢেলে শুধালো, হারামজাদাটা কই ছোটু? জানো কিছু? সকাল থেকে হারামজাদাটার ফোন রিসিভ করছে না। আজকে মনে করো এখানে একটা সারপ্রাইজ দিতে এসেছি। খুঁজে খুঁজে সবগুলো ফকিরকে তুলে আনলাম। ওদের একটু গলা ভেজানোর ব্যবস্থা করে দাও, আই মিন কফি। লাবিব অবশ্য খেয়াল করেনি অদূরে সোফায় বসে মুখটা আড়াল করে কেউ একজন খবরের কাগজ পড়ছে। এত চমৎকার করে মুখ খারাপ করার ব্যাপারটা শুনে আগ্রহ বোধ করলেন সোয়াদ। খসমস শব্দে কাগজের পর্দাটুকু মুখ থেকে সরিয়ে ডাইনিং টেবিলের কাছে লাবিবের মূর্তিটা দেখতে পেলেন। বেচারা সবে পানির গ্লাসে চুমুক দিয়ে তৃষ্ণা মেটাতে যাচ্ছিল, কিন্তু সোয়াদের বদরাকি চেহারা দেখে চরম ভরকে গিয়ে মুখ ছিটকে পানিটা ফ্লোরে ফেলে দিল। অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, আঙ্কেল আপনি? হ্যাঁ আমি। কোনো সমস্যা হয়েছে? ওভাবে মুখ ফসকে ছোট বাচ্চাদের মতো পানি ফেলছো কেন? বসো, একটা চেয়ার টেনে বসে বসে খাও। আর তোমরা, কথাটা বলে বাকি তিনজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন সোয়াদ। হাতের কাগজটা পরিপাটি রূপে ভাঁজ করে বাকিদের উদ্দেশ্যে নিরুত্তাপ স্বরে বললেন, তোমরাও বসো, খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। বন্ধুর কাবিনে তোমাদের উপস্থিতি না দেখে অবাকই হলাম। এত কাছের বন্ধু তোমাদের, একাডেমি জীবন থেকে গলায় গলায় ভাব, সেখানে কাল তোমরা কেউই উপস্থিত হতে পারলে না। বিষয়টা হতাশাজনক। বসো, আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি। দুপুরে না খেয়ে কেউ যাবে না। গম গম গম্ভীরতায় কথাগুলো উচ্চারণ করে কোমরে হাত দুটো পিছমোড়া বেঁধে বেরিয়ে গেলেন সোয়াদ। পেছন থেকে চারজনই কেমন ভীতশ্রদ্ধ ভঙ্গিতে সোফায় যেয়ে বসল। সোয়াদকে তারা বন্ধুর বাবা ভাবার চাইতে আর্মির একজন মহাবদরাগী কর্নেল হিসেবেই চিনে। একসময় যার লাঠির চুমুতে পিঠের ছাল চামড়া, পশ্চাৎ দেশের মাংস পর্যন্ত খুলে যাওয়ার অবস্থা হতো। ফোঁস করে সবকটা দম ছাড়তেই পুরনো দিনের অভিজ্ঞতাগুলো বুকে মথিত করে সামাল দেয়। হাসি উদ্ভাসিত মুখে ফিহার পায়ের দিকে নজর পড়তে ভ্রু কুচকে ওঠে নতুন মুখের। নাম তার রাফায়েত ইমাম সাব্বির। পাঁচ বন্ধুর মাঝে সবচাইতে দূরদর্শী প্রখর আখ্যা পেয়ে এখনো প্রশংসায় পঞ্চমুখ। সাব্বির প্রশ্ন মাখানো দৃষ্টিতে ফিহার দিকে আপাত প্রশ্নটা ছুড়ে দিয়ে বলল, তোমার পায়ে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? ফিহা টেবিলের উপর ছড়িয়ে নেওয়া কাজু বরফির মিষ্টান্নটা বড় বড় থালায় হালুয়ার মতো বিছিয়ে বিছিয়ে বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, ওটার জন্য পায়ে একটু সমস্যা হয়েছে। চিন্তা তেমন কিছু নেই, ভয়াবহ কিছু ফ্র্যাকচার হয়নি আসলে। কাজের ফাঁকে ফাঁকে কাজু বরফির আইটেমটা নিপুণ হাতে সাজিয়ে সকলের সাথে খোশ গল্প করতে থাকে ফিহা। যদিও মাথার ভেতরে তীব্র সাইরেনে জানান দিচ্ছে এভাবে ওকে প্রেশার নিয়ে কাজ করতে দেখলে কুরুক্ষেত্র বোধহয় বাঁধিয়ে ছাড়বে। আল্লাহ আল্লাহ করছে যেন কাজ শেষ হওয়ার পরেই ওই লোকটা হাজির হোক। আফসানা রাতের জন্য ঘরোয়াভাবে একটু ভালো মন্দ খাওয়ার উদ্দেশ্যে বাবুর্চিদের নিয়ে বাইরে সব ফিটফাট করছে।
এমনিতেই তার জননী মনে দুঃখ, একমাত্র পুত্রের বিয়েতে কোনো প্রকার মানুষকে নেমন্তন্ন করতে পারবেন না। কি ভারী লজ্জার কথা। অন্যদিকে সুফিয়া খানম এক সের চিন্তা মাথায় ঢুকিয়ে বারবার রান্নাঘর থেকে ফিহার দিকে তাকাচ্ছেন। যদি দরজা দিয়ে তার সাইদ বাবা এখনই ঢুকে আর দেখতে পায় এই চিত্র, তাহলে আজকে পাকনামা করার বর্ণমালা ভালো মতো ফিহাকে বুঝিয়ে দেবে। গাড়ি নিয়ে বেরোনোর পূর্বেও অক্ষরে অক্ষরে বলেছে চুপচাপ রুমে শুয়ে বিশ্রাম নিতে। সন্ধ্যায় ওকে নিয়ে ডাক্তারের কাছে এক্স-রে রিপোর্ট চেক করাবে। ওই জায়গায় ফিহার এমন গা ছাড়া ভাব দেখে সুফিয়ার ছোট্ট বাটন ফোনটা ডায়ালে চেপে কানে ধরল। হ্যালো, তোমার সুফি খালা কইতাছি বাবা, তুমি আইবা কখন কও তো? না না, কিচ্ছু হয় নাই, কি হইব? আমি থাকতে কোনো পোক কি আয়ও ডানা চাপতাইতে পারতো না। হ বাবা, হাসা কইছি। তোমার মায়ে কইলাম কষ্ট পাইছে, সকাল সকাল হের লগে খাওয়ান দাওয়ান রান্ধনের ব্যাপার লইয়া চেতাচেতি দেখাইছো কে? কোন প্রয়োজন আছে এসবের? হের কাম হে বুঝুকা, তুমি ওইসবের মধ্যে নাক মুখ ঢুকাইও না। আচ্ছা দেখুম নে ওরে। হ, ঘরে ঘুমায়া আছে, চিন্তা করো না। আচ্ছা তয় রাহি। কলটা কেটে পিছু ফিরতেই হঠাৎ চমকে উঠে বুকে থুতু দিলেন সুফিয়া খানম। ভূতের মতো কখন যে আফসানা ঠিক সুফিয়ার পিছটায় এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারেনি সুফিয়া। ঠোঁটে মুখে অপ্রস্তুত হাসি ফুটিয়ে কিছুটা ঠেলে ঠুলে বলে উঠলেন, কিছু কি কইবেন নি আপা? আপনার মুখ কমন কুচকায় রয়েছে কা? আফসানা বুকের ওপর হাত ভাঁজ করে চোখের চাহনি নিষ্পলক করে তাকালেন। গলাটা পেশাদার নারীর মতো স্বর দীপ্ত করে বলে উঠলেন, আমাকে সাইদের গ্যারেজের চাবিটা দাও সুফিয়া। আমি জানি ও শুধু তোমার কাছেই ওর গ্যারেজের চাবি দিয়ে যায়। আমি গ্যারেজটা খুলে দেখতে চাই, চাবি দাও। কথাটা শুনে মুখটা নিমিষের ভেতর বিবর্ণ হয়ে যায় সুফিয়ার। কাগজের মতো সাদা ফ্যাকাশে, বড্ড বেশি পাণ্ডুর দেখায়। গ্যারেজের চাবি তিনি মরে গেলেও আফসানার হাতে দিবেন না। সাইদ নিজের বিশ্বাসের জায়গা থেকে ওই একটিমাত্র দায়িত্ব তাকে সামলাতে দিয়েছে। চাবিটা কি করে তুলে দিবেন বড় আপার কাছে? কি করে মুখের ওপর বানোয়াট মিথ্যেটা বলবেন তিনি? মাথা কাজ করছে না। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।